একটি যাত্রীবাহী প্লেন গন্তব্যস্থলে যাবার সময় হঠাৎ আগুন লেগে সমুদ্রের মাঝে পড়ে যায়। এরপর প্লেনটি আস্তে আস্তে সমুদ্রের অনেক গভীরে গিয়ে একটা বড় গর্তের পাশে আটকে যায়। এই দুর্ঘটনার ফলে প্লেনের মধ্যে থাকা কিছু যাত্রী ওখানেই মারা যায়। সমুদ্রের নিচে প্লেনের মধ্যে তখনও কিছু মানুষ বেঁচে ছিল, আর তারা দেখে তাদের কয়েক ঘন্টা বেঁচে থাকার জন্য সামান্য কিছু অক্সিজেনও আছে। কিন্তু এরপরেই গভীর সমুদ্রের মধ্যে তাদের সাথে ঘটতে থাকে ভয়ানক কিছু ঘটনা। আর শেষ পর্যন্ত তারা কি পেরেছিল সেখান থেকে বেঁচে ফিরতে? এই রকমই 2024 সালে মুক্তি পাওয়া একটি রুদ্ধশ্বাস সার্ভাইভাল মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম নো ওয়ে আপ। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির প্রথমেই আমরা একটা মেয়েকে দেখি যে জলে ডুবে যাচ্ছে, আর সেই স্বপ্নটা দেখে ব্র্যান্ডন নামে একজন ঘুম থেকে চমকে ওঠে। পরের দৃশ্যে এয়ারপোর্টের মধ্যে কাইল আর জেড নামে দুজন ছেলে কারোর জন্য অপেক্ষা করছে দেখানো হয়। অপেক্ষা করার সময় তারা নিজেদের মধ্যেই এয়ারপোর্টের বাকি মানুষদের নিয়ে হাসি ঠাট্টা করছিল। তখনই এয়ারপোর্টে আভা নামের একটি মেয়ে আসে তার বডিগার্ড ব্র্যান্ডনের সাথে। আসলে আভা সেখানকার গভর্নরের মেয়ে, তাই তার নিরাপত্তার জন্য তার বাবা তার সাথে বডিগার্ড ব্র্যান্ডনকে পাঠিয়েছে। কাইল আর জেড আভার জন্য অপেক্ষা করছিল, কারণ আভা জেডের গার্লফ্রেন্ড, আর তারা দুজন লস কাবো ঘুরতে যাবার প্ল্যান করেছিল। আভার সাথে ব্র্যান্ডনকে দেখে জেড আভাকে বলে, তুমি আমাদের সাথে ব্র্যান্ডনকে এনে মোটেও ঠিক করোনি। তখন আভা তাকে বলে, ব্র্যান্ডন আমাকে ছোট থেকে মানুষ করেছে, সে আমার সাথে থাকলে আমি অনেকটা বেশি সাহস পাই, আর তোমার কোনো চিন্তা নেই, এই ট্যুরে সে আমাদের কোনো রকম বিরক্ত করবে না, আমি তাকে বলে দিয়েছি। এরপর এয়ারপোর্টের মধ্যে আমরা রোজা নামের একটি ছোট্ট মেয়েকে দেখি, যে তার নানা নানির সাথে লস কাবো বেড়াতে যাচ্ছিল। রোজা হঠাৎই এয়ারপোর্টের মধ্যে তার পছন্দের টেডি বিয়ারটি হারিয়ে ফেলে। টেডি বিয়ারটি খোঁজার সময় রোজার সাথে আবার ধাক্কা লাগে। রোজা আভাকে সরি বলে কাঁদতে কাঁদতে তার নানাকে জড়িয়ে ধরে। তখনই আভা রোজার হাতে তার টেডি বিয়ারটি দিয়ে বলে, এটা কি তোমার? রোজা টেডি বিয়ারটি দেখে আনন্দে লাফিয়ে আভাকে জড়িয়ে ধরে। তারপরই আভা সেখান থেকে চলে যায়। আসলে আভা এয়ারপোর্টে পড়ে থাকা টেডি বিয়ারটি গুড়িয়ে অনেক আগেই নিজের কাছে রেখে দিয়েছিল। সেখানে ছোট্ট রোজাকে দেখে ব্র্যান্ডন আভাকে বলে, আজ তোমার ছোটবেলার কথা মনে পড়ছে। আভা ব্র্যান্ডনকে বলে, আজকে আমার ভালো লাগছে না। তখন ব্র্যান্ডন তাকে বলে, তোমার বন্ধুরা এখানে আছে, আমার এখানে না আসারই দরকার ছিল। আভা বলে, সেটা নয়, আজ আমার মায়ের কথা মনে পড়ছে। তখন ব্র্যান্ডন তাকে বলে, সেই দিন যদি আমি তোমার মায়ের সাথে থাকতাম, আমি তাকে কখনোই জলে ডুবতে দিতাম না। সেই ঘটনা আমি আজও ভুলতে পারি না। এইসব কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি আভার মা অনেক বছর আগে জলে ডুবে মারা গিয়েছিল। এরপর সবাই প্লেনে উঠে পড়ে। প্লেনে ওঠার পর ব্র্যান্ডন দেখে অনেক সিট ফাঁকা আছে, তাই ব্র্যান্ডন আভা আর তার বন্ধুদের সাথে না বসে সামনের দিকে একাই একটা সিটে বসে পড়ে। কাইল আর জেড প্লেনে বসার পর প্লেনের স্টাফ এবং বাকি যাত্রীদের নিয়ে তারা আবারও নিজেদের মধ্যে হাসি ঠাট্টা শুরু করে। অন্যদিকে রোজাকে তার নানি তার প্রিয় বিস্কিট দেয়াতে সে মজা করে সেটা খেতে শুরু করেছে। ঠিক তখনই প্লেনটা একবার কেঁপে ওঠে। এই দেখে কাইল আভাকে মজা করে বলে, প্লেনের ডানাগুলি খুবই পাতলা, তাই হয়তো প্লেনটা কাঁপছে। সেই সময় প্লেনের মধ্যে থাকা স্টাফেরা সবাইকে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, প্লেনের ইঞ্জিনের মধ্যে কয়েকটা পাখি ঢুকে যাওয়াতে এই রকম প্রবলেম হয়েছিল। এর ঠিক কিছুক্ষণ পর রোজা তার পাশের জানালা দিয়ে লক্ষ্য করে প্লেনের একদিকের ইঞ্জিনে আগুন লেগে সেটা পুড়তে শুরু করেছে, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই প্লেনের একদিকে অনেকটা অংশ ভেঙে বেরিয়ে যায়। সেখানে হাওয়ার গতিবেগ অনেকটাই থাকার কারণে সেই ফাঁকা জায়গাটা দিয়ে অনেক যাত্রী প্লেনের নিচে পড়ে যায়। এই সব দেখার পর তখন সবার চোখে মৃত্যু ভয় কাজ করছিল। এরপরেই প্লেনটা কন্ট্রোল হারিয়ে সমুদ্রের মাঝে পড়ে খুব দ্রুত সমুদ্রের নিচে চলে যেতে শুরু করে। আর তখনই প্লেনের ভাঙা অংশটা দিয়ে এত পরিমাণে জল ঢুকতে শুরু করে, সেই জলের চাপে প্লেনে থাকা কিছু যাত্রী ওখানেই মারা যায়। এরপর প্লেনটা সমুদ্রের নিচে একটা বড় খাদের পাশে পাথরের গায়ে আটকে যায়। তখনই আমরা দেখি প্লেনের সামনের অংশটায় জল ভর্তি হয়ে গেলেও পেছনের দিকে তখনও জল ভর্তি হয়নি। আর সেখানেই ভাগ্যক্রমে তখনও কাইল, জেড, আভা আর ড্যানিল বেঁচেছিল। তারা হঠাৎ লক্ষ্য করে তাদের সামনে জলের মধ্যে থেকে রোজা উঠে আসছে, আর তার পেছনে ব্র্যান্ডন তার নানিকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসছে।
এরপর তারা অনেক চেষ্টা করে রোজার নানিকে বাঁচিয়ে তোলে। তারপর আমরা ব্র্যান্ডনের কাছ থেকে জানতে পারি রোজার নানা জলের নিচে মারা গেছে। ব্র্যান্ডন তখন বলে এই কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে, আর এই প্লেনটি ক্র্যাশ হবার আগে পাইলট কন্ট্রোল রুমে এখানকার লোকেশন পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে রেস্কিউ টিম হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবে। আমরা এখন যেখানে আছি সেখানে আরও কিছুক্ষণ ঠিকভাবে থাকতে পারবো, কারণ এই জায়গাটি এয়ারটাইট আছে। শুধু এখন আমাদের যেটা দরকার দুটো অক্সিজেন সিলিন্ডার। এই শুনে ডেনিল সেখানে থাকা অক্সিজেন সিলিন্ডার আনতে গিয়ে দেখে সিলিন্ডার দুটোতেই অক্সিজেন নেই। তখন রোজার নানি বলে প্লেনে ওঠার সময় সামনের দিকে আমি একজনকে দেখেছিলাম তার শরীর খারাপের জন্য অক্সিজেন নিতে। এই শুনে ব্র্যান্ডন যখন অক্সিজেন সিলিন্ডার আনতে যাবে ঠিক তখনই রোজার নানি তাকে বলে আপনি যদি আমার স্বামীর পরে থাকা টুপিটা কোথাও পান তাহলে একটু আমায় এনে দেবেন। এই শুনে ব্র্যান্ডন তাকে ধমক দিয়ে অক্সিজেন সিলিন্ডার আনতে চলে যায়। ব্র্যান্ডন অক্সিজেন সিলিন্ডার আর রোজার নানার টুপি নিয়ে যখন ফিরে আসছিল ঠিক তখনই প্লেনের বড় ফাঁকা জায়গাটা দিয়ে একটা বড় হাঙর এসে তার উপর আক্রমণ করে। ব্র্যান্ডন কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে তাদের সবার কাছে অক্সিজেন সিলিন্ডার আর সেই টুপিটা নিয়ে ফিরে আসে। ব্র্যান্ডন ফিরে এসেছে দেখে তারা সবাই আনন্দিত হয়, কিন্তু তারা এটা জানতো না সামনে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। তাদের হাতে সব কিছু দেবার পর ব্র্যান্ডন আভাকে বলে এখন থেকে মাথা ঠান্ডা রেখে তোমাকে একাই লড়াই করতে হবে, আর আশা করি তুমি এই লড়াই জিতবে। এই কথা শেষ হবার আগেই হঠাৎই জলের নিচ থেকে একটা বড় হাঙর ব্র্যান্ডনকে টেনে নিয়ে জলের নিচে চলে যায়। আর এই ঘটনাটা দেখার পর তারা সেখানে আরও ভয় আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় একটা রেস্কিউ টিম হেলিকপ্টারে করে তাদের খুঁজতে বেরিয়েছে। এরপর প্লেন ভেঙে যাবার সময় কাইলের হাতে যে বড় ক্ষতটা হয়েছিল সেই ক্ষতটা রোজার নানি আর সবাই মিলে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। আর তখনই আমরা জানতে পারি রোজার নানি একসময় আর্মিতে নার্সিংয়ের কাজ করত। তখনই তারা লক্ষ্য করে প্লেনের মধ্যে পড়ে থাকা মৃতদেহগুলোকে হাঙরেরা খাচ্ছে। ঠিক তখনই তারা প্লেনের ওপরে কিছু আওয়াজ শুনতে পায়। তখন ড্যানিল সবাইকে বলে এই আওয়াজটা জলের চাপে হচ্ছে, আর এই জায়গাটা এয়ারটাইট আছে, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই শুনে জেট ড্যানিলকে বলে প্লেনের এয়ারলক সিস্টেম অতটাও মজবুত নয় যেটা এতটা জলের প্রেসার অনেকক্ষণ নিতে পারবে। প্লেনের এয়ারলক সাবমেরিনের থেকে 3 ইঞ্চি পাতলা, আর আমি একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, তাই এই ব্যাপারটা আমি ভালো করেই জানি। এই শুনে সবাই আরও ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় প্লেনটা প্রচণ্ড কাঁপতে কাঁপতে সমুদ্রের আরও গভীরে গিয়ে একটা বড় গর্তের সামনে কোনো রকমভাবে আটকে যায়। আর এই ভয়ে তারা সবাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই ঘটনার পর তারা ঠিক করে তাদের নিজেদেরই কিছু করতে হবে, তা না হলে তারা হয়তো কিছুক্ষণ পর অক্সিজেনের অভাবে বা জলের নিচে তলিয়ে গিয়ে এখানেই মারা যাবে। কাইল বলে এখান থেকে বের হতে গেলে সবার প্রথমে হাঙর আমাদের মেরে ফেলবে। এই শুনে ছোট্ট রোজা বলে হাঙর বাবলকে ভয় পায়, তাই আমরা যদি হাঙরের সামনে কোনো রকমভাবে বাবল তৈরি করতে পারি তাহলে হাঙর আমাদের কাছে আসবে না। এই ছোট্ট মেয়ের কথা শুনে তারা কেউই সেই কথা বিশ্বাস করতে পারে না। এরপর আমরা দেখি সেই রেস্কিউ টিম হেলিকপ্টারে করে যেতে যেতে হঠাৎই সমুদ্রের মাঝে প্লেনের কিছু ভাঙা অংশ দেখতে পেয়ে তাদের সাথে থাকা 2জন দক্ষ ডুবুরিকে জলের নিচে পাঠাবে ঠিক করে। তাদের জলের নিচে পাঠানোর আগে বলে দেয় হেলিকপ্টারের তেল বেশি নেই, তাই তোমাদের হাতে মাত্র 15 মিনিট আছে, তার মধ্যেই তাদের খুঁজে তোমাদের ফিরে আসতে হবে। এরপরই সেই 2জন দক্ষ ডুবুরি জলের নিচে গিয়ে ভাঙা প্লেনটিকে দেখতে পায়। ডুবুরি 2জন যখন প্লেনের সামনে যাচ্ছিল ঠিক তখনই প্লেনের জানালা দিয়ে রোজা সেই ডুবুরিকে দেখতে পেয়ে সবাইকে দেখায়। সেই ডুবুরিও সেই জানালা দিয়ে তাদের সবাইকে দেখতে পেয়ে যখন ইশারার মাধ্যমে তাদের সবাইকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে সেটার আশ্বাস দিচ্ছিল, ঠিক তখনই পেছন দিক থেকে একটা হাঙর এসে তাকে সেখানেই মেরে ফেলে। আর একজন ডুবুরি যে সেই প্লেনের বড় ভাঙা জায়গাটা দিয়ে প্লেনের ভেতরে আসার চেষ্টা করছিল হাঙরেরা তাকেও মেরে ফেলে। এই দেখে তারা সবাই ভয়ে আঁতকে ওঠে। আর ওপরে হেলিকপ্টারে থাকা 2জন পাইলট যখন দেখে ডুবুরি 2জন 15 মিনিটের মধ্যে জলের ওপরে আসেনি, তারা সেখানকার লোকেশন হেডকোয়ার্টারে পাঠিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে যে ডুবুরিকে প্লেনের মধ্যে হাঙর মেরে দিয়েছে তার কাছ থেকে কোনো রকমভাবে যদি অক্সিজেন সিলিন্ডার আর ড্রেসটা আনা যায়
তাহলে তারা আরও কিছুক্ষণ সময় এখানে বেঁচে থাকতে পারবে। এরপর আভা আর জেড দুজনে মিলে সামনের জলের মধ্যে গিয়ে সেই ডুবুরিকে খোঁজার চেষ্টা করে। আর তখনই একটা হাঙর এসে জেডের পায়ে কামড়ে তার পাটা কেটে নিয়ে চলে যায়। সেই যন্ত্রণায় জেডে ছটফট করতে থাকে। আর তখনই রোজার নানি তার পায়ে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। এরপর জেডে যখন বুঝতে পারে তার পাটা হাঙরে কেটে নিয়ে চলে গেছে, আর সে তখনই সবাইকে কাঁদতে কাঁদতে বলে, আমার স্পোর্টসম্যান হওয়ার স্বপ্নটা এখানেই শেষ হয়ে গেল। কিন্তু কাইল বন্ধুর মনে জোর বাড়ানোর জন্য তাকে মজা করে বলে, যাই হোক, তোর ওয়েটটা কিছুটা কমে গেল। এই শুনে জেড সবাইকে বলে, এমন কঠিন সময়ে যে বন্ধু মজা করে মন ভালো করার চেষ্টা করতে থাকে, এই রকম বন্ধু যেন সবার জীবনে একটা থাকে। এরই মধ্যে কাইল সবাইকে বলে, এই প্লেনে আমি ওঠার সময় 4 জনকে দেখেছি, যারা 4টে সাঁতার কাটার ড্রেস নিয়ে এই প্লেনে উঠেছে। আর তাদের ব্যাগের কালার সবুজ। ওই ব্যাগটি যদি কোনো রকমভাবে এখানে আনা যায়, তাহলে আমরা সেই ড্রেসগুলো পরে এখান থেকে খুব সহজেই বের হতে পারবো। এই শুনে ব্র্যান্ডন সেই প্লেনের যেখানে লাগেজ থাকে সেখানে যাবার একটা শর্টকাট রাস্তা দেখায়। আর সেটা দেখে আভা হাতে একটা লাইট নিয়ে সেই ব্যাগটা খুঁজতে চলে যায়। আভা অনেক চেষ্টা করার পর সেই সবুজ কালারের ব্যাগটা খুঁজে ওপরে নিয়ে আসে। আর এরপর তারা লক্ষ্য করে জেডের পা থেকে অতিরিক্ত রক্তকরণ হওয়ার কারণে জেড সেখানেই মারা যায়। আর এই দুঃখে আভা কান্নায় ভেঙে পড়ে। এরপর হঠাৎই অতিরিক্ত জলের চাপে প্লেনের সামনের দিকটা ভেঙে যায়। আর তার ফলে তারা যেখানে ছিল সেখানে খুব তাড়াতাড়ি জল ঢুকতে শুরু করে। আর এই দেখে তারা সবাই ঠিক করে যে করেই হোক খুব তাড়াতাড়ি তাদের এখান থেকে বের হতে হবে। এরপর আভা সেখানে প্লেনের মধ্যে জলে ভেসে থাকার জন্য ছোট ছোট অনেক টিউব টাইপ জ্যাকেট পায়। আর সেটা দেখিয়ে সবাইকে বলে, এটার সাহায্যে আমরা অক্সিজেন নিতে পারবো না, কিন্তু এটার সাহায্যে বাবেল তৈরি করে আমরা হাঙরকে ভয় দেখাতে পারবো। তারপর তারা ঠিক করে তারা দুটো দল হয়ে জলের ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। একটা দলে আভা আর রোজা থাকবে, আর অন্য দলে কাইল, ড্যানিল আর রোজার নানি থাকবে। এরপর তারা দেখে তারা সেখানে 5 জন, কিন্তু তাদের কাছে সাঁতার কাটার জন্য 4টি ড্রেস আছে। এই দেখে রোজার নানি বলে, আমার এটা দরকার নেই, আমি এমনি তোমাদের সাথে যেতে পারবো। আমি একসময় সাঁতার প্রতিযোগিতায় এইসব না পড়েই ফার্স্ট হতাম। এরপর তারা 4 জনের সাঁতার কাটার ড্রেস আর তার সাথে ছোট টিউব টাইপ জ্যাকেট পরে নেয়। এরপর আভা আর রোজা যখন সামনের দিকে যেতে শুরু করে, তখনই তাদের সামনে একটা হাঙর আসে। আভা বাবেলের ভয় দেখাতেই হাঙরটা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি কাইল আর ড্যানিল জল দিয়ে আসা শুরু করলেও তাদের সাথে রোজার নানি আসে না। সে তার স্বামীর জন্য মন খারাপ করে সেখানেই বসে থাকে। আর সেই মুহূর্তেই আমরা দেখি প্লেনের মধ্যে জল ঢুকে গিয়ে প্লেনটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, আর রোজার নানি সেখানেই মারা যায়। এই দেখে কাইল যখন রোজার নানিকে বাঁচাতে যায়, তখনই একটা হাঙর এসে কাইলকে ওখানেই মেরে ফেলে। সেটা দেখার পর ড্যানিল একাই সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূর যাবার পর তার সাথে আভা আর রোজার দেখা হয়ে যায়। আর সেখানেই মৃত ডুবুরির দেহটাকে দেখতে পেয়ে তারা তার কাছ থেকে অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে ড্যানিলের পিঠে বেঁধে দেয়। আর তার থেকে তারা 3 জনেই অক্সিজেন নিতে নিতে সামনের দিকে এগোতে শুরু করে। ঠিক সেই সময় একটা হাঙর তাদের ওপর আক্রমণ করায় রোজা আর ড্যানিল আভার থেকে আলাদা হয়ে ওপরের দিকে আসতে শুরু করে। কিন্তু আভা যখন সেই হাঙরের হাত থেকে কোনো রকমভাবে বেঁচে উপরে আসার চেষ্টা করছিল, তখনই আমরা দেখি সেই প্লেনটা পুরোপুরিভাবে ভেঙে নিচের দিকে চলে যাচ্ছে। আর সেখানে জলের অতিরিক্ত প্রেসারের কারণে আভাও জলের নিচের দিকে চলে যেতে শুরু করে। এই দেখে আভা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু আভা যেহেতু জলে ভেসে থাকা ছোট ছোট সাইজের জ্যাকেট পরেছিল, তাই সে কিছুক্ষণ পর নিজে থেকেই জলের ওপরে অজ্ঞান অবস্থাতেই ভেসে ওঠে। জলের ওপরে আসার পর আভার যখন জ্ঞান ফেরে, সে তখন দেখে তার পাশেই রোজার টেডি বিয়ারটি ভেসে যাচ্ছে। আর সে তখনই ড্যানিল আর রোজাকে খুঁজতে শুরু করে। ঠিক সেই সময় একটা রেস্কিউ টিম হেলিকপ্টারে করে এসে আভাকে তাদের হেলিকপ্টারে তুলে নেয়। হেলিকপ্টারে ওঠার পর আভাকে রেস্কিউ টিম জিজ্ঞাসা করে, আর কি কেউ বেঁচে আছে? আভা বলে না। তারপরেই আভা লক্ষ্য করে অনেক আগেই সেই রেস্কিউ টিম ড্যানিল আর রোজাকে উদ্ধার করে হেলিকপ্টারে তুলে নিয়েছিল। রোজার যেহেতু নানা আর নানি সেই সমুদ্রে মারা গিয়েছে, তাই সে সেই পুতুলটি
তাদের উদ্দেশ্যে সেই সমুদ্রে ফেলে দেয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়। এই মুভিটি থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, আমাদের জীবনে কঠিন থেকে কঠিনতম খারাপ পরিস্থিতি আসতে পারে, কিন্তু সেই সময় ভয় না পেয়ে খারাপ পরিস্থিতি কেন এলো সেটা না ভেবে পরিস্থিতির কাছে আগে থেকেই হেরে না গিয়ে তোমায় চেষ্টা করতে হবে তুমি কিভাবে এই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে সামনে ভালো সময়ের দিকে এগিয়ে যেতে পারবে। আর এটা করলেই তুমি দেখবে তুমি তোমার লক্ষ্যে সফলভাবে পৌঁছে গেছো।